মিনু আর রাজু মহারাষ্ট্রের একটা গ্রামে থাকত। ছোট্টবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়, আর সেই কারণে তাদের দিদা ওদের পালন পোষণ করে। গরিবের কারণে ওদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল না। তিনজন সকাল সকাল জঙ্গলে কাঠ কাটতে যেত। মিনু, তুই এখনো পর্যন্ত কতগুলো কাঠ বেছেছিস? আমি তো 15টা লাঠি কেটেছি বুদ্ধু, আর তুই এখনো অবধি শুধু 10টাই কেটেছিস। ঠাকুমা, ও মিথ্যে কথা বলছে। ও শুধু 10টা কাঠই বেচেছিল, আর আমার 5টা কাঠ চুরিও করেছিল। তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা কেন করো? নিজের নিজের কাজ করো আর তাতেই খুশি থাকো। একদিন সবাই, রাজু, মিনু আর ওদের দিদা, লাকড়ি তুলতে গেল। তখনই ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ তো পুকুরের দিক থেকে আসছে। চলো আমরা গিয়ে দেখি। কোনো বিপজ্জনক পশু থাকলে তখন? সোনা, যাদের দরকার তাদের সাহায্য করা উচিত। আমাদের কমপক্ষে একবার তো দেখে আসাই উচিত যে কে এভাবে চিৎকার করছে। তিনজনই পুকুরের ধারে পৌঁছায়। ওরা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখল যে একটা রাক্ষস পুকুরের পাড়ে শুয়ে আছে আর চিৎকার করছে। এ তো একটা ভয়ঙ্কর শয়তান মনে হচ্ছে। আমাদের কি ওর কাছে যাওয়া উচিত হবে? তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। দিদা রাক্ষসের কাছে যায়। তখন ও দেখল যে রাক্ষসের পুরো শরীরে আঘাত লেগেছে। এরকম মনে হচ্ছিল যেন রাক্ষসকে কেউ পাথর মেরেছে। তুমি কে আর এখানে কি করছো? আম্মা, আমি নদীর ধারের একটা টাপু থেকে এখানে এসেছি। তাহলে তুমি এখান পর্যন্ত কি করে এলে? আমি মাংস খাই না, সেই জন্যই আমার জাতির লোকেরা আমাকে টাপু থেকে তাড়িয়ে দিয়েছে। যখন আমি মহারাষ্ট্রে পৌঁছই তখন আমার মুখ চোখ দেখে ওরা ভয় পেয়ে যায় আর আমার দিকে পাথর ছুঁড়তে থাকে, আর আমি পালিয়ে এখানে চলে এসেছি। রাজু আর মিনু, গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, ও ভালো রাক্ষস। রাজু, মিনু আর দিদা মিলে রাক্ষসের ঘা ধুলো আর খাবার জন্য ফল দিল। এই ফলগুলো আমরা এই জঙ্গল থেকেই পেয়েছি। তুমি খুঁজলে তুমি এখানে আম, জাম আর পেয়ারার গাছ খুঁজে পাবে। তারপর দিদা, রাজু আর মিনু যখনই লাকড়ি তুলতে জঙ্গলে যেত, রাক্ষসের সাথে দেখা করে আসতো। কিন্তু একদিন একজন সরকারি পুলিশ ইন্সপেক্টর তিনজনকে দাঁড় করালো। শোনো তোমরা তিনজন, আজকের পর এই জঙ্গলে একদম আসবে না। সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই জঙ্গলের গাছ যেন আর না কাটা হয়। আপনি ভুল ভাবছেন, কিন্তু আমরা কখনো গাছ কাটি না, শুধু মাটিতে পড়ে থাকা লাকড়ি তুলে আনি আমরা। এই বুড়ি, বেশি মাথা কাটাস না তো। একবার বারণ করেছি যখন, ব্যাস। এইভাবে তিনজনের জঙ্গলে যাবার রাস্তা বন্ধ হয়ে গেল। লাকড়ির অভাবে রাজু, মিনুর বাড়িতে উনুন জ্বালানো মুশকিল হয়ে গেল। ফল পাওয়াও বন্ধ হয়ে গেল। দিদা নিজের চেনাশোনা দোকানে গিয়ে রাজু, মিনুর জন্য কিছু খাবার নিয়ে আসতো। এই নাও বাচ্চারা, বিস্কুট আর চানাচুর খেয়ে পেট ভরে নাও। এবার জানি না আমাদের বাড়িতে খাবার কবে রান্না হবে। কিছুদিন পর দিদা যখন দোকানে পৌঁছলো, তখন দোকানদার উধার দিতে মানা করে দিল। তুমি এখনো আমার আগের ধারগুলোই শোধ দাওনি, তুমি আবার মালপত্র নিতে চলে এসেছো। এরকম করে তোমার জীবন কিভাবে কাটবে শুনি? একটা কাজ করো, বাচ্চাদের নিয়ে মুম্বাই শহরে চলে যাও আর ওখানে গিয়ে কিছু কাজকর্ম করো। দিদা বাড়ি ফিরে এসে সমস্ত কথা রাজু আর মিনুকে বলল। বাচ্চারা, তোমরা কি মুম্বাই যাবে? হ্যাঁ দিদা, মুম্বাই যাব। মুম্বাই দেখতে তো আমি খুব এক্সাইটেড। কিন্তু ঠাকুমা, ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা কোত্থেকে পাবো? তোমার দাদুর অন্তিম চিহ্ন এই মঙ্গলসূত্র আমার কাছে আছে। একে বন্ধক রেখে কিছু টাকা পয়সা তো পেয়েই যাব। রাজু, মিনু আর দিদা মুম্বাই চলে এলো, কিন্তু ওরা বুঝতেই পারছিল না যে ওরা কি জিনিসের ব্যবসা করবে। ঠাকুমা, মুম্বাইতে বড়াপাউই হলো বিখ্যাত। বড়াপাউয়ের একটা দোকান করি। না, বড়া পাও তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আমরা লুচি তরকারির ঠেলা লাগাবো। না, সিঙ্গারা আর ব্রেড পকোড়া। না, চাউমিন আর ডোসা। চাউমিনের ঠেলা লাগাবো, কারণ চাউমিনের ঠেলা এখানে কম আছে। অন্যদিকে রাক্ষস জঙ্গলে খুব চিন্তিত ছিল। ও
ও জঙ্গলে রাজু, মিনু আর দিদার অপেক্ষা করছিল। বুঝতে পারছি না রাজু, মিনু আর ঠাকুমা আমার সাথে দেখা করতে কেন আসছে না। আর ওরা আবার আমাকে ভয় পাচ্ছে না তো, নাকি আবার আমার ওপর রাগ করেছে? অন্তত একবার ওদের সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত। একদিন রাক্ষস জঙ্গলের বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু সরকারি অফিসারের নজর তার উপরে পড়ল। ও বন্দুক নিয়ে রাক্ষসের পেছনে দৌড়ল। রাক্ষস পুকুরে ঢুকে পড়ল আর ও জলের ভেতরে শ্বাস আটকে নিজের প্রাণ বাঁচালো। অফিসার যখন চলে গেল তখন রাক্ষস বাইরে বেরিয়ে এলো। তাই যাই হোক, মিনু, রাজু আর ঠাকুমার সাথে যে করেই হোক একবার দেখা করতে হবে। ওদের আবার কোনো বিপদ হলো না তো? ওরা তিনজনই খুবই চিন্তিত ছিল, কারণ মুম্বাইতে ওদের চাউমিনের ব্যবসা ভালো চলছিল না। ওদের ঠেলার কাছে আরও দুজন ঠেলাওয়ালা চাউমিন বিক্রি করত। রাজু, তুই বাড়ি চলে যা আর জমিদারদের খেতে কাজ করে নিস। এখানে মুম্বাইতে আমাদের তিনজনের খরচা চালানো মুশকিল। আর আমাদের দুজনের ব্যাপারে যদি বলি, তাহলে মিনু আর আমি এখানকার কাজ সামলে নেব। রাজু গ্রামে ফিরে এলো। রাক্ষস কাকুর সাথে দেখা হয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল। ওনার সাথে দেখা করে আমার অসুবিধের কথা জানানো উচিত। একদিন রাত্রিবেলা রাজু গাছের আড়ালে বসে পড়ল আর সরকারি অধিকারীর ঘুমানোর অপেক্ষা করতে লাগলো। যখনই অফিসারের ঘুম পেল, রাজু পা টিপে টিপে জঙ্গলে চলে গেল। রাক্ষস একটা গাছের ওপরে লুকিয়ে থাকত। যখনই রাক্ষস রাজুকে দেখল, ও গাছ থেকে লাফিয়ে পড়ল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কাকু। আচ্ছা বলো, কেমন আছো তা বলো আগে। জীবন একদমই ভালো কাটছে না বাছা। সরকারি অফিসাররা এখানে প্রায়ই আসছে, আর ওদের থেকে আমায় লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। তা তোমরা কোথায় চলে গিয়েছিলে? কতদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা হলো। আমরা মুম্বাইতে চলে গিয়েছিলাম। ঠাকুমা আর মিনুও ওখানেই আছে। ওখানে ব্যবসা আসলে ভালো চলছে না তো, সেই জন্যই আমি আবার ফিরে এসেছি। তা তুমি কিসের ব্যবসা শুরু করেছো? আমি চাউমিনের একটা দোকান দিয়েছি। চাউমিন তো আমার খুব ভালো লাগে, আর ব্রেড পকোড়া আমি আরও বেশি ভালোবাসি। আমার মা আমাকে চাউমিন পকোড়া খাওয়াতো। চাউমিন পকোড়া? হ্যাঁ, চাউমিন তৈরি করার পরে ওটাকে বেসমে দিয়ে ভালো করে তেলে ভেজে নাও, তাহলেই তো রেডি হয়ে যায় পকোড়া চাউমিন। তাহলে তো ঠাকুমা পকোড়া চাউমিন বিক্রি করতে পারে। ঠিক বলেছ, সাধারণ চাউমিন তো সবাই বিক্রি করছে, কিন্তু তুমি যদি পকোড়া চাউমিন বিক্রি করা শুরু করে দাও, তাহলে তোমার বিক্রি অনেক বেড়ে যাবে। রাক্ষস কাকু, এবার আমি একা আর মুম্বাইতে যাব না, তুমিও আমার সাথে চলো। না, পাবলিকের মধ্যে যেতে আমার খুব ভয় করে। ভয় পেও না, আমি সবাইকে বোঝাবো যে তুমি একজন ভালো রাক্ষস। রাজু পরের দিন সরকারি অফিসারের সাথে কথা বলল। কাকু, জঙ্গলে একটা শয়তান থাকে, তুমি দয়া করে ওকে আমার সঙ্গে যেতে দাও। শয়তান আমাদের সবার জন্য বিপজ্জনক, তাই আমি ওকে প্রাণে মেরে ফেলবো। আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই শয়তানটা তো মাংস পর্যন্ত খায় না, আর সেই জন্যই ওই জাতির লোকেরা ওকে টাপু থেকে বের করে দিয়েছে। তারপর ও যখন মানুষের মধ্যে আসে, তখন আমরা মানুষরা ভয় পেয়ে যাই আর ওকে পাথর মারতে শুরু করে দিই। মনে হচ্ছে ওই শয়তানটার সাথে ভীষণ অন্যায় হয়েছে। ঠিক আছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। এইভাবে রাজু রাক্ষসকে জঙ্গল থেকে বাইরে বের করলো। সমস্ত গ্রামবাসীরা রাজুকে রাক্ষসের সাথে দেখে অবাক হয়ে গেল। তারপর রাজু রাক্ষসকে নিয়ে মুম্বাই চলে এলো আর ও রাক্ষসকে ঠেলায় দাঁড় করিয়ে দিল। এবার ঠেলায় অনেক লোক আসতে শুরু করলো। ওরা রাক্ষসের দর্শন করত আর পকোড়া চাউমিন খেত। এইভাবে রাজু, মিনু আর দিদার কাছ থেকে পয়সার অভাব কম হয়ে গেল আর ওরা খুব খুশি জীবন কাটতে লাগলো। যদি ওরা তিনজন রাক্ষসের সাহায্য না করত, তাহলে আজ ওরা রাক্ষসের সাহায্যে পয়সা ইনকাম করতে পারত না। তবেই তো বলা হয়, ভালো কর্মের ফল ভালোই হয়। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো,
বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার শোনাবো, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনো দিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে 1 প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর 2টো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়।
এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। 1 প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অবধি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে। তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। পুরনো দিল্লিতে চাঁদনি চকে ছুট্টন সিং নিজের ফুচকার দোকান দিত। যারা লালকেল্লা ঘুরতে যেত, সামনে চাঁদনি চকে গিয়ে ছুট্টনের ফুচকা অবশ্যই খেত। আসুন দাদা, আসুন বৌদি, ছুট্টনের দোকানে আসুন আর দিল্লির সুস্বাদু ফুচকা খেয়ে যান। একবার খাবেন তো বারবার আসবেন। যখন কোনো ক্রেতা ছুট্টনের দোকানে আসতো, তখন সে খুব যত্ন সহকারে তাকে ফুচকা খাওয়াতো। ছুট্টনের ব্যবসা ভালোই চলছিল। একদিন যোগেন্দর সিং নিজের পত্নী ও বাচ্চাদের নিয়ে লালকেল্লা ঘুরতে আসে। যখন ওখান থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, তখন যোগেন্দরের স্ত্রী বলল, এই যে শোনো না, আমি শুনেছি চাঁদনি চকে ছুট্টন নামের একজন ফুচকাওয়ালা আছে। ওর ফুচকা খুব ভালো খেতে হয়, চলো না গিয়ে খেয়ে আসি। চলো। তারপর সবাই গাড়িতে বসে ছুট্টনের দোকানে পৌঁছালো। ভাই, 1 প্লেট কত টাকা দাম? স্যার, মাত্র 20 টাকা পার প্লেট, আর একটা প্লেটে 10টা ফুচকা পাওয়া যাবে। নিজেও খান আর পরিবারের সবাইকেও খাওয়ান। 4 প্লেট দাও তাহলে। দাদা, আমার ফুচকাতে ঝাল একটু বেশি করে দেবেন। আর কাকু, আমার ফুচকাতে মিষ্টি চাটনি অবশ্যই দেবেন। কাকু, আমার ফুচকাতে ছোলা অবশ্যই দেবেন। ভাই, আমার ফুচকাতে বেশি কিছু মিশিও না জানো, আর জলও খুব কম দেবে। ঠিক আছে। ছুট্টন 4 জনের জন্য ফুচকা তৈরি করে 4 প্লেটে নিয়ে এলো। ছুট্টনের অভ্যেসও কাস্টমারের সাথে খুব কথা বলা। ছুট্টন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আরে সোনা বাচ্চারা, তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আমি 6-এ পড়ি। যোগেন্দরের সুযোগ পেতেই ওর বড়লোকি চাল চালতে শুরু করে দিত। ছেলে মেয়ে দুজনেই ক্রিস্টোফার ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তাই নাকি স্যার? আমার মেয়েও ওই স্কুলে ক্লাস 4 ক্লাসে পড়ে। এটা শুনে যোগেন্দর চমকে ওঠে। ও নিজের মনে মনে ভাবতে থাকে, একজন ফুচকাওয়ালার মেয়ে এত বড় স্কুলে পড়ে কি করে। এটা শুনে ও ছুট্টনের প্রতি ঈর্ষা করতে থাকে। দাদা, একটা শুকনো ফুচকা দিন না। আর আমাকেও একটু ফুচকার জল দাও।
ছোট্টন যোগেন্দারের স্ত্রীকে একটা শুকনো ফুচকা দেয়, আর যখন যোগেন্দারের প্লেটে ফুচকার জল দিতে যায় তখন ফুচকার জল যোগেন্দারের জামাতে পড়ে যায়। আরে আরে আরে, এটা কি হলো? আমাকে ক্ষমা করুন স্যার, ভুল করে জল আপনার জামাতে পড়ে গেছে। তোর এত বড় সাহস যে আমার জামার উপরে জল ফেলিস? তুই কি আদেও জানিস আমি কে? আমি হলাম ভারত সরকার স্বচ্ছ ভারত অভিযানের ম্যানেজার, আর তুই আমার জামা নষ্ট করে দিলি। এবার দেখ আমি তোর ব্যবসা কিভাবে বন্ধ করে দিই। আরে স্যার, এরকম একটা ছোট্ট ব্যাপারে আপনি এত রেগে উঠছেন কেন? আমি ক্ষমা চাইছি, কৃপয়া আমাকে ক্ষমা করে দিন। আপনি বলুন তো, আপনার উপরে পড়া জল এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু যোগেন্দার ওর কোনো কথায় কান দেয় না আর গাড়িতে বসে চলে যায়। ওই দিন রাতে ছোট্টন যখন তার নিজের বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী জিজ্ঞাসা করেন, আরে কি হলো, আজ এত মনমরা কেন? পাশের বাড়ির বাসন্তী আজ লেবুর দোকান দেয়নি নাকি? হ্যাঁ না, সেরকম কিছু না। বাসন্তী তো আজকেও মৌসুমী লেবুর রস খাইয়েছিল। ছোট্টন সব কথা তার স্ত্রীকে খুলে বলল। তুমি চিন্তা করো না, ও যাই করুক না কেন আমাদের ভগবান রক্ষা করবেন। আমি কালকেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। পরের দিন যোগেন্দার তার শালা নাট্টুকে নিয়ে ছোট্টনের ফুচকার দোকানে পৌঁছে গেল। যোগেন্দার নাট্টুকে বলল, শোন নাট্টু, এমনিতেও তুই সব সময় ঘুরে বেড়াস, আমি তোকে সব জিনিসপত্র কিনে দিচ্ছি আর একটা ঠেলা গাড়িও। আর কাল থেকে তুই এখানে ফুচকার দোকান নিয়ে বসবি আর ছোট্টনের ব্যবসা বন্ধ করে দিবি। পরের দিন নাট্টু ছোট্টনের দোকানের পাশে একটা ফুচকার ঠেলা নিয়ে বসে পড়ল। অল্প কিছুদিনেই ছোট্টনের ব্যবসা কম হতে থাকলো। একদিন ছোট্টন বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আমার আয় অনেক কম হয়ে আসছে, আর আমরা আমাদের মেয়েকে বড় স্কুলে কিভাবে পড়াবো? তুমি চিন্তা করো না, শুধু 1 মাসই হয়েছে। আমরা আরো পরিশ্রম করব আর ফুচকাগুলোকে আরো সুস্বাদু বানাবো। বলো তো আর কতদিন ওই নাট্টুর ব্যবসা চলবে? আমাদের নিজেদের ব্যবসার উপর টিকে থাকাটা খুব প্রয়োজন, তবেই আমাদের জয় হবে আর ওই নাট্টুর নাক কাটবে। নাট্টু যোগেন্দারের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলল। যদি দোকানে ঠিকঠাক লোক না আসে তাহলে আমরা ওর মতোই একটা দোকান নিয়ে নেব, বসার চেয়ারও নিয়ে আসবো, লাইটের ব্যবস্থাও করে দেবো, আর একজন সুন্দরী রিসেপশনিস্টকেও রেখে দেবো। তাহলে তো কাস্টমার আসবেই। হ্যাঁ, ঠিকই বলেছে জামাইবাবু, সব থেকে বেশি প্রয়োজন তো একজন রিসেপশনিস্টের। এমনিতেও আমার বিয়ে হয়নি এখনো। যোগেন্দার অনেক টাকা খরচা করে ছোট্টনের পাশে পড়ে থাকা দোকানটি ভাড়া নিয়ে নেয় আর দোকানে অনেক দামি চেয়ার নিয়ে আসে এবং অনেক দামি লাইট লাগিয়ে দেয়। সেই সাথে একজন রিসেপশনিস্টও রাখে। কিছু লোক নাট্টুর দোকানে যায় এবং কিছু ফিরে এসে বলে, রিসেপশনিস্ট তো খুবই মিষ্টি ছিল, কিন্তু এত খারাপ ফুচকা আমি আমার জীবনে আজ পর্যন্ত খাইনি। দিন চলে যায় কিন্তু নাট্টুর দোকানে কোনো কাস্টমার আর আসে না। একদিন যোগেন্দার আর নাট্টু দুজনেই দোকানে আসে আর খুব চিন্তা করতে থাকে। ছোট্টন নিজের কাজ সেরে দোকানে যাচ্ছিল আর যোগেন্দারকে বলে, দাদা, এরকম বদলা নিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। যে কোনো কাজ শুদ্ধ মন আর সদ্ভাবনা দিয়ে শুরু করলে তবেই সফলতা আসে। গ্রাহকরা এসে সবার প্রথমে ফুচকার স্বাদ দেখে। আপনি শুধু শুধু এতগুলো টাকা অকাজে খরচা করলেন শুধুমাত্র আমার সাথে বদলা নেবার জন্য। তুমি ঠিকই বলেছো ভাই ছোট্টন। আর যখন আমি শুনলাম তোমার মেয়েও এত বড় একটা স্কুলে পড়ে, তখন আমার ঈর্ষা হলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত রাগ করা উচিত হয়নি। এবার আমি বুঝতে পেরেছি যে একটা ছোট ব্যবসা চালানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর তোমার মেয়ে বা আমার মেয়ে হোক, ব্যাপারটা তো একই। বাচ্চারা তো নিষ্পাপ হয়, আর শিক্ষা পাওয়া সবার জন্মগত অধিকার। যোগেন্দার দোকান বন্ধ করে নাট্টুর সাথে চিরদিনের জন্য চলে যায় আর ছোট্টনের ব্যবসা আবার রমরমা হয়ে ওঠে। চুন্নিলাল টাকা রোজগার করার জন্য কে জানি আজ পর্যন্ত কত রকম কাজ করেছে। কখনো চুড়ি বিক্রি করেছে, কখনো খেলনা, আর কখনো সবজি বিক্রি করেছে। কিন্তু সব ব্যবসায়
ওনার লোকসানই হয়েছে। এখন চুন্নিলাল একটা নতুন কাজ শুরু করে দিয়েছে। ও গ্রামের স্কুলের বাইরে একটা ফুচকার ঠেলা লাগিয়ে দিয়েছে। এসো বাচ্চারা, এসো এসো এসো, পাপড়ি আর ফুচকা খেয়ে যাও, এসো এসো এসো। স্কুল ছুটি হওয়ার পরেই সব বাচ্চারা ওর ঠেলার সামনে গিয়ে জমা হয়ে যায়। এক প্লেট ফুচকা দাও আমায়। না, আমাকে প্রথমে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, সকলকে একে একে ফুচকা দেওয়া হবে। চুন্নিলালের ফুচকার ঠেলা বাচ্চাদের প্রতিদিনের একটা আড্ডার জায়গা হয়ে গেল। চুন্নিলাল মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাদের থেকে অনেক কিছু কথা জেনে নিত। আচ্ছা বলো, কাল কে কে ফুচকা খাবে? আমি। এই নাও আরো একটা ফুচকা, আজ তোমায় খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আজ আমাকে মা একটা নতুন সোনার চেন দিয়েছে। এই দেখো। রবির গলায় সোনার চেন দেখে চুন্নিলালের চোখ বাইরে চলে এলো। সেদিনেও রবিকে অনেক বেশি ফুচকা খাইয়েছিল। ব্যাস কাকু, আমার পেট ভরে গেছে। কত টাকা হলো? মাত্র 100 টাকা। 100 টাকা? আমার কাছে তো শুধু 20 টাকাই আছে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে তোমার এই চেনটা দিয়ে দাও, আমি তোমার থেকে আর টাকা নেব না। বেচারা রবি নিজের সোনার চেন ওই ধূর্ত চুন্নিলালকে দিয়ে দিল। ধূর্ত চুন্নিলাল এইভাবেই বেচারা বাচ্চাদের দামি জিনিসপত্র নিতে থাকতো আর ওদের বোকা বানাতে থাকলো। একদিন রবি স্কুল থেকে সোজা বাড়ি যেতে লাগলো, তখন চুন্নিলাল ওকে দাঁড় করালো। কি ব্যাপার রবি, আজ তুমি ফুচকা খাবে না? না, আমি রোজ রোজ ফুচকা খেতে পারবো না। মা টাকা দেবে না। টাকা দেওয়ার এত তাড়া কিসের? টাকা আমাকে কাল দিয়ে দিও। সত্যি? চুন্নিলালের কথায় ভুলে রবি আবার ফুচকা খেতে লাগলো। আচ্ছা, যদি মা টাকা না দেয় তাহলে তুমি চুরি করে নাও, বুঝলে? চুন্নিলালের এসব ফালতু কথা ছোট রবির মাথায় ঘর করে নিল। পরের দিন রবি নিজের বাড়িতে রাখা টাকা চুরি করতে লাগলো। ঠিক তখনই ওর মা ওকে চুরি করতে ধরে ফেলেছিল। রবি, তুমি টাকা চুরি করছো কেন? মা, আমাকে না ফুচকাওয়ালা কাকু বলেছিল যে মা যদি টাকা না দেয় তাহলে চুরি করে নিবি। আর তোমার সোনার চেনটা গেল কোথায়? ওই চেনটা তো আমি ফুচকাওয়ালা কাকুকে দিয়ে দিয়েছি। বাবা, তুমি জানো চুরি করা খুব খারাপ অভ্যাস। রবির কথা শুনে ওর মায়ের খুব দুঃখ হলো। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর রবি যখন ফুচকা খেতে গেল, তখন চুন্নিলাল সব দিনের মতোই ওকে ফুচকা খেতে বলল। এই নাও আরো ফুচকা। আর বলো রবি, তুমি টাকা চুরি করেছো? হ্যাঁ কাকু, এই দেখো। 2000? বাহ বাহ বাহ, খুব ভালো। কাল যখন তোমার মা আরো টাকা রাখবে সেটাও নিয়ে নিও, তাতে তুমি আরো অনেক ফুচকা খেতে পারবে, বুঝলে? চুন্নিলাল যেই না টাকাটা নিল, রবির মা ওখানে পৌঁছে যায় আর ওকে হাতে না হাতে ধরে ফেলে। ও, তাহলে তুই সেই ধূর্ত ফুচকাওয়ালা যে আমার রবির সোনার চেন নিয়েছে আর ওকে টাকা চুরি করার জন্য বলেছিলি? না না, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা আর আপনার সোনার চেন। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। এখান থেকে অনেক দূরে চলে যাব আমি, আর আজকের পর আমি আর এখানে কখনো এমন কাজ করব না। তোমাকে পুলিশে দিয়ে দেওয়াটাই ঠিক হবে, যাতে তুমি আর কখনো এমন ধরনের ব্যবহার বাচ্চাদের সাথে না করতে পারো। এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম হলো,
যে চালাক আর ধূর্ত মানুষ তাদের কর্মের ফল অবশ্যই ভোগ করে। আর দ্বিতীয় হলো যে আমাদেরকে আমাদের বাচ্চাদের ধূর্ত লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য ঠিক ভুলের পরিচয় করাতে হয়।